তোমরা আমার অনেকগুলো ক্লাস পেয়েছো, তাই তো? আমি 9 করে দুটো অধ্যায় সেরে দিয়েছি। দুটো অধ্যায়, একটা হচ্ছে চতুর্থ অধ্যায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি, আর একটা পঞ্চম অধ্যায় দেশ দখলের লড়াই। এবারে ষষ্ঠ অধ্যায় তোমরা দেখে থাকবে, বলা আছে নানা দেশে বিপ্লবের কথা। নানা দেশে বিপ্লবের কথা এটা বলা আছে। আর সেই নানা দেশগুলির কথা একবার জানতে হবে, কোন কোন দেশগুলির কথা বলা হচ্ছে, তাদের দেশে বিপ্লবের কাহিনী অল্প অল্প করে আমাদের জানবার দরকার। তোমরা অনেকে একটু ভুল করছো, সব দুটো ইউনিটে ক্লাসগুলোকে দেখে গুলিয়ে ফেলছো। বি মানে বয়েজ সেকশন আর জি মানে গার্লস সেকশন, ঠিক আছে? তাহলে বি হলো বয়েজ সেকশন ছেলেদের, আর জি হচ্ছে গার্লস সেকশন মেয়েদের। এই ব্যাপারটা একটু তোমরা খেয়াল রাখো, না হলে কি হচ্ছে, অনেকেই আমাকে জানাচ্ছে যে স্যার এতগুলো অধ্যায় থেকে প্রশ্ন হবে, মানে কি যারা বয়েজ সেকশনে তারাই এই ভুলগুলো বেশি করছে। ওদের তো আমি সিলেবাসটা সেরে দিয়েছি, তারপরে ওরা আবার কাজ না পেয়ে ওরা গার্লস সেকশনের সিলেবাসটা ধরে পড়াশোনা করছে। ওরা ভেবেছে দুটো মিলে হবে, কিন্তু সেটা তো নয়, আলাদা আলাদা কোশ্চেন হবে। তোমরা কেন এটা বুঝতে চাইছো না? আলাদা আলাদা কোশ্চেন হবে, সেইভাবে তোমরা তৈরি। আজকে যে বিষয়টার কথা আমি তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে নানা দেশে বিপ্লবের কথা। মানুষ বিপ্লব কখন করে এই সম্পর্কে আমাদের একবার বুঝে নিতে হবে। কখন বিপ্লব করে? বিপ্লব করার অর্থ হল সংগ্রাম, লড়াই। এটা কখন হয়, কখন করে? এটা হচ্ছে যখন একবারে চরম সীমানায় পৌঁছে যায়, যখন অত্যাচারের চরম সীমানায় পৌঁছে যায় সেই সময় কিন্তু এই বিপ্লব ঘটায়। বিপ্লবের একটা গল্প মনে করো, বিপ্লব কথার অর্থ হলো প্রতিবাদ। একটা গল্প তোমাদেরকে বলি। এই যে এখন কয়েকদিন পরে আমের সময়, তোমরা তোমাদের প্রত্যেকের বাড়িতে আম গাছ আছে। আম ধরে বকুল থেকে আম হয় এবং ওটা একটা লম্বা একটা তার মোটা থাকে। অনেক দূর থেকে গাছ থেকে শুরু করে সেটা ঝুলতে থাকে। ওইখানে কি করবে, একটা কাঁচের বোতল হোক, যাই হোক, প্লাস্টিকের বোতল হোক, ওটা তলার থেকে তুলে দিয়ে মুখটা বেঁধে দেবে। বোতলের ভেতরটা একটু মোটামুটি জায়গায় থাকবে, কারণ ওই সময় ওই আমের সংস্করণ মানে ক্ষুদ্র বা ছোট আমটা ঢোকার মতো থাকতে হবে। যেহেতু বোতলের গলাটা একটু বড় থাকবে, কারণ ওখান থেকে তো আমটা ঢোকানো হবে। এবারে ওটা সুতো দিয়ে বেঁধে দিয়ে দাও, দিয়ে তুমি পর্যবেক্ষণ করো। মানে আমি বিপ্লব কথাটা বলার জন্য কিন্তু গল্পটা বলছি, এটা এই
এইভাবে বলছে, এই কারণে তোমরা বুঝতে চেষ্টা করবে এবং বুঝে যাবে যে বিপ্লব কি। আবেগ তো বৃদ্ধি হবে, তাই তো, দৈনন্দিন সে বাড়বে, বাড়তে বাড়তে দেখা যাবে যে তার বাড়ার যে চরম সীমানা সেটাই পৌঁছে গেছে। তাহলে কি হবে? তার কোষ বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ, ভেতরটা বড় হচ্ছে, যতটা বড় হওয়া যায় ততটা হবে। বোতলের ভেতরে যে জায়গাটা সেটা আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। আমের গঠন আর রইল না, সেটা অন্যরকম হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হওয়ার পরেও আর সে জায়গা পাচ্ছে না। লম্বা কখন হলো? যখনই দেখলো যতটা পারা যাচ্ছে সে নিচের দিকে যাচ্ছে, উপর দিকে উঠছে, আর পাশের দিকে বাড়ছে, কিন্তু আরও তো তার বৃদ্ধির সময় আছে, সেই সময়ের মধ্যে তার বৃদ্ধিগুলি ঘটছে। আর এমন একটা সময় এলো যে বোতলের ভেতরে জায়গা রয়েছে, তখন কি হবে? হ্যাঁ, অনেকেই বলে দিল সে বোতলটা ধুম করে ফেটে যাবে, ফাটিয়ে দেবে। নিজে ফাটাচ্ছে কি? এটা প্রাকৃতিক কারণে বোতলটা ফেটে যাবে, কারণ আমের যে বৃদ্ধি হচ্ছে তার জায়গাটা সে নিজেই করে নেবে, সে ওর মধ্যে থাকবে কি করে? তাহলে একদিনে কিন্তু এরকম হয়নি, ধীরে ধীরে খুব সময় নিয়ে কিন্তু তার বৃদ্ধি ঘটছিল। ঠিক সেই রকমই মানুষের মধ্যে যখনই এই ধরনের অভাব, অভিযোগ, আকাঙ্ক্ষা, পাওনা গণ্ডার পরিতৃপ্তি না হয়, তখন কি করে? তারা ধীরে ধীরে প্রতিবাদ করে। প্রতিবাদ মানে বিপ্লব, প্রতিবাদ মানে সেই যে গল্প বলছিলাম উদাহরণ দিয়ে আস্তে আস্তে বোতলটাকে ফাটিয়ে দেওয়া, জায়গা করে নেওয়া। তাহলে এখানে প্রতিবাদের ঝড় মানুষের মধ্যে এমনভাবে দানা বাঁধে যে মানুষ আর থেমে থাকে না। একটা পরিবারের মধ্যেও ঠিক এরকম ধরনের ঘটনা ঘটে। যে পরিবারের মধ্যে যিনি পরিবার পরিচালনা করেন তিনি হয়তো সব সামাল দিতে পারছেন না, তখন কি হয়? বাকি সদস্যরা তারা কিন্তু প্রতিবাদ জানায়, আর এই প্রতিবাদের সুর হিসেবে পরিবারে ঝগড়াঝাটি, গণ্ডগোল ইত্যাদি হয়ে যায়। একজনের সঙ্গে আরেকজনের সংঘাত হয়ে যায়, মারদাঙ্গা হয়ে যায়। কারণ হলো যে কারুর অতৃপ্তি, কারুর বাসনা, কামনা বাসনা পরিপূর্ণতা লাভ করে না। তাহলে এর থেকে মানুষ কি করে? স্বাধীনতা চায়। তাহলে এইভাবে বিপ্লবের মাধ্যমে মানুষ স্বাধীন হওয়ার চেষ্টা করে। আমরা জানি আগেকার দিনে মানুষ গোষ্ঠীতে বিভক্ত ছিল, গোষ্ঠী কেন্দ্রিক। তাহলে সেই গোষ্ঠীর সব থেকে যারা বুদ্ধিমান, গোষ্ঠীর যারা সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, তারাই সমাজের বা গোষ্ঠীর কর্ণধার, বা তারাই হয়
সম্রাট বা রাজা। এই যে রাজা একসময় কি হয়, রাজা কি করে না তার অত্যাচার সে চালিয়ে যায়, সাধারণ মানুষের উপরে যতটা পারবে সে করে, কারণ সে তো ক্ষমতা পেয়ে গেছে হাতের মধ্যে। তাই মানুষ কি করে ওই রাজার ক্ষমতাকে দুর্বল করার জন্য, রাজার অধীনতা মানতে চায় না বলেই আস্তে আস্তে কিন্তু প্রতিবাদ করতে শুরু করে এবং ধীরে ধীরে বিপ্লব ঘটায়। এইভাবে বিপ্লব হয়। আর অত্যাচারের শিকার হয়ে কতদিন তারা থাকবে, কতদিন তারা অত্যাচারিত হবে, এই জন্যই মানুষ কিন্তু বিপ্লবের পথ বেছে নেয়। তৈরি হয় রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র। গণতন্ত্র কি জিনিস? গণ অর্থাৎ বহু সংখ্যক লোক, বহু সংখ্যক লোক তারা কি করে না নিজেদের শাসন নিজেরাই করবে বলে মনস্থির করে, অন্যের শাসন তারা মানতে রাজি হয় না। তারা নিজেদের শাসন নিজেরাই পরিচালনা করবে। কোন একজন ব্যক্তি বিশেষের অঙ্গুলি নির্দেশে সাধারণ মানুষ কিন্তু চলতে চায় না। তাই তারা কি করে স্বাধীনতা ঘোষণা করে এবং সেই স্বাধীনতা ঘোষণা করে বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। এইরকম আন্দোলন বা বিপ্লব কোথায় কোথায় হয়েছিল প্রশ্ন হিসেবে বলতে হবে আমাদের এই পৃথিবীতে। প্রথম হয় ইংল্যান্ডে, তারপরে ফরাসি বিপ্লব করে, তারপরে রাশিয়া বিপ্লব করে, তারপরে করে চীনের মানুষেরা, চৈনিক বিপ্লব, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব আর গৌরবময় বিপ্লব। এই হচ্ছে বিপ্লবের কথা। গৌরবময় বিপ্লব কারা করে? ইংল্যান্ডের অধিবাসীরা। ইংল্যান্ডের অধিবাসীরা গৌরবময় বিপ্লব করে, আর রাশিয়ার অধিবাসীরা রুশ বিপ্লব করে। আর কি ফরাসি দেশের মানুষ ফরাসি বিপ্লব করে, আর চৈনিক সভ্যতার মানুষ চীনা বিপ্লব। এইভাবে আমরা দেখব ইংল্যান্ডের বিপ্লবের কাহিনী আমাদের বেশ কয়েকদিনের নতুন নতুন নাম, ছোট নাম আমরা পাবো। তারা কীভাবে বিপ্লব ঘটিয়েছিল, কাদের অত্যাচার সহ্য করতে না পেরে, সে কথাগুলো আমরা জানবার চেষ্টা করব। অল্প একটি পড়াবো, তোমরা একটু বেশি করে পড়বো। তাহলে কী হবে, আমি যখন ক্লাস করবো তখন তোমাদের বুঝতে সুবিধা। তাহলে ইংল্যান্ডে রাজার পরিবর্তে রানী এলিজাবেথ তিনি ছিলেন টিউডর বংশের সম্রাজ্ঞী, শেষ সম্রাজ্ঞী। রানী এলিজাবেথ ইংল্যান্ডের টিউডর বংশের শেষ সম্রাজ্ঞী ছিলেন, মানে রানী ছিলেন, সম্রাজ্ঞী। সেই সময়
ঠিক রানী এলিজাবেথের সময় স্প্যানিশ আর্মাডা ছিল। স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের অজেয় নৌবহর, যে নৌবহরকে জয় করা সম্ভব হয় না। কোথাকার? স্পেনের। সেই নৌবহরটির নাম কি? স্প্যানিশ আর্মাডা। স্প্যানিশ আর্মাডা এটা ছিল স্পেনের অজেয় নৌবহর। কি হলো ঘটনাটা? 1588 খ্রিস্টাব্দে ব্রিটিশ নৌবাহিনী এই স্প্যানিশ আর্মাডা ধ্বংস করে। স্প্যানিশ আর্মাডা ধ্বংস করে দেয় কে? ব্রিটিশ বাহিনী, ব্রিটিশ নৌবহর। তাহলে কত সালে? 1588 সালে এই স্প্যানিশ আর্মাডা ধ্বংস করে দেয়। রানী এলিজাবেথের মৃত্যুর পর, ইতিমধ্যে রানী এলিজাবেথের মৃত্যু হল। তাহলে আরেকটু বলি, রানী এলিজাবেথ ছিলেন টিউডার বংশের সম্রাজ্ঞী। সেই সময় স্প্যানিশ আর্মাডা নামক স্পেনের অজেয় নৌবহর, যে নৌবহরকে কখনো জয় করা সম্ভব হয় না, হয়নি। 1588 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ওই নৌবহরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। রানী এলিজাবেথের মৃত্যু হলো এবং ইংল্যান্ডে তখন স্টুয়ার্ট বংশ, স্কটল্যান্ডের রাজা স্টুয়ার্ট বংশীয় ষষ্ঠ জেমস রাজা হন। প্রথম জেমস নামে। তাহলে স্কটল্যান্ডের স্টুয়ার্ট বংশীয় ষষ্ঠ জেমস রাজা হন। প্রথম জেমস, তাহলে প্রথম জেমস রাজা হলেন কোথাকার? স্কটল্যান্ডে। তিনি কোন বংশীয়? স্টুয়ার্ট বংশীয়। আর এলিজাবেথ কোন বংশ ছিলেন? টিউডার বংশ। স্প্যানিশ আর্মাডা কি? একটা অজেয় নৌবহর। কোথাকার? কাদের? স্পেনের। সেটাকে ধ্বংস করলেন এই ব্রিটিশ শক্তি, ব্রিটিশ বাহিনী। রানী এলিজাবেথের মৃত্যু হলো। স্কটল্যান্ডের তখন রাজা স্টুয়ার্ট বংশীয় ষষ্ঠ জেমস রাজা হন, প্রথম জেমস রূপে। সেকালে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আলাদা আলাদা রাজ্য হলেও অনেক সময় এই একই রাজার অধীনে শাসিত হতো। তাহলে সবগুলো আলাদা হলেও ওই একই রাজার অধীনে শাসিত হতো। কারা? কোন কোন দেশগুলি? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, সবাই কার অধীনে শাসিত হতো? প্রথম জেমস, যিনি স্টুয়ার্ট বংশীয়। প্রথম জেমস কি করলেন? নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে মনে করলেন এবং তাকে যেন সবাই পুজো করে সেই ব্যাপারটা তিনি বলে দিলেন যে আমি ভগবান, আমি ঈশ্বর, তোমরা সবাই আমাকে সম্মান জানাও, আমাকে পুজো করো। আর ঈশ্বর ছাড়া তিনি কারো কাছে জবাবদিহি করবেন না, কারো কাছে নথিভুক্ত করবেন না, এটা তিনি ঘোষণা করবেন, বাধ্য না। ইংল্যান্ডের আইনসভা বা পার্লামেন্ট তার এই সিদ্ধান্ত মানতে পারে। প্রথম জেমসের এই সিদ্ধান্ত ইংল্যান্ডের পার্লামেন্ট ব্যাপারটা মেনে নিতে পারে, বা আইনসভা
ব্যাপারটা মেনে নিতে পারে। ফলে প্রথম জেমসের সঙ্গে ইংল্যান্ডের আইনসভার বিরোধ হয়। প্রথম জেমসের সঙ্গে ইংল্যান্ডের আইনসভার বিরোধ হয়। তাহলে প্রথম জেমসের সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার কারণ আইনসভার আর তিনি সদস্যরা কাউকে বিশ্বাস করে না, মানেন না, এটা ঘোষণা করলেন। তার কথায় শেষ কথা, এইভাবে তিনি নিজেকে একবারই বড় একটা কিছু ভেবে সবাইকে সবার উপরে পরিবার শুরু করলেন। ফলে কি হলো, তার এই যে আগ্রাসন নীতি কেউ কিন্তু মানতে রাজি হলো না। ফলে প্রথম জেমসের সঙ্গে ইংল্যান্ডের আইনসভার বিরোধিতা শুরু হয় এবং আরো সংঘাত চরম সীমানায় এসে পৌঁছায়। প্রথম জেমস, তারপরে রাজা হলেন জেমসের দ্বিতীয় পুত্র প্রথম চার্লস। প্রথম জেমসের পুত্র প্রথম চার্লস তিনি রাজা হলেন ইংল্যান্ডে। তিনিও মনে করতেন রাজার ইচ্ছাই শেষ কথা, মানে তিনিও ঈশ্বরের প্রতিনিধি হিসেবে এসেছেন পৃথিবীতে ইংল্যান্ডে, এটা তিনিও দাবি করতেন। প্রথম জেমস করতেন, আবার প্রথম চার্লস করতেন একই রকম আবদার। ফলে আইনসভার সঙ্গে বিরোধ তীব্রতর হতে থাকে। তাহলে প্রথম জেমসের সময় বিরোধ হয়েছিল, আবার এই প্রথম চার্লসের সময়ও এই বিরোধিতা শুরু হয় এবং একটা আন্দোলন, সুপ্ত আন্দোলন হবে এরকম সবাই কিন্তু অনুমান করছিল। তাহলে এর ফলে ফলতে কি হচ্ছে, আইনসভার সঙ্গে বিরোধ তীব্রতর হতে থাকে। প্রথম চার্লস কি করলেন, আইনসভা ভেঙে দিলেন, দরকার নেই ওরকম আইনসভা, তিনি শেষ কথা, তিনি আইনসভা ভেঙে দিলেন। কত বাড়াবাড়ি করবে বল, তার হাতেই তো সব, দরকার নেই আইনসভা, সরাসরি আমি সাম্রাজ্য পরিচালনা করব, এই কথা ঘোষণা করলেন। 1642 খ্রিস্টাব্দে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। তখন গৃহযুদ্ধ শুরু হল, মানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হল। প্রথম জেমস এবং প্রথম চার্লস আর ইংল্যান্ডের অন্যান্য সদস্য বা পরিবারের মধ্যে। সেনাপতি অলিভার ক্রমওয়েল জনগণের প্রতিনিধি হিসেবে আইনসভার পক্ষে নেতৃত্ব দিতে শুরু করেন। তিনি একটি সুশিক্ষিত সেনাবাহিনীও গঠন করলেন। সেই সেনাবাহিনীর সাহায্যে তিনি রাজার সেনাদের পরাস্ত করেন। প্রথম চার্লসের ফাঁসি হয় 1649 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি। তাহলে দেখো, সেনাপতি অলিভার ক্রমওয়েল তিনি জনগণের প্রতিনিধি হিসাবে আইনসভার পক্ষে নতুন নেতৃত্ব দিতে শুরু করেন। তাহলে অলিভার ক্রমওয়েল তিনি নিজে সর্বসর্বা এটা প্রমাণ করতে চেষ্টা করলেন। তিনি একটা সুশিক্ষিত সেনাবাহিনী গঠন করলেন। সেই সেনাবাহিনীর সাহায্যে তিনি রাজার সেনাদের পরাজিত করলেন। প্রথম চার্লসের ফাঁসি হয় 1649 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি। এরপর ইংল্যান্ডে কমনওয়েলথ নামে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অলিভার ক্রমওয়েল লর্ড প্রোটেক্টর উপাধি নিয়ে দেশ শাসন করতে থাকেন। 1658 খ্রিস্টাব্দে ক্রমওয়েলের মৃত্যু হলে তার পুত্র রিচার্ড ক্রমওয়েল লর্ড প্রোটেক্টর হন, কিন্তু তিনি ঠিকমতো কাজ করতে না পেরে পদত্যাগ করেন। এবার প্রথম চার্লসের পুত্র দ্বিতীয় চার্লস সিংহাসনে বসে নিজের বুদ্ধি বলে রাজতন্ত্র বজায় রাখার চেষ্টা করেন। এই হচ্ছে তোমাদের আজকে পঠিত বিষয়ের সারমর্ম।
তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, বিপ্লব করলো মানুষ, রাজারা সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করলো, রাজাদের ক্ষমতা বৃদ্ধি পেল। এবারে ইংল্যান্ডের বিপ্লবের ক্ষেত্রে এলিজাবেথের নাম পেলাম, তারপরে স্প্যানিশ আর্মাডার নাম পেলাম, প্রথম জেমসের নাম পেলাম, প্রথম চার্লসের নাম পেলাম, অলিভার ক্রমওয়েলের নাম পেলাম, দ্বিতীয় চার্লসের নাম পেলাম। এইভাবে আজকে আমার এই বিষয়টা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আর বাড়িতে এই যেমন পড়াশোনা করছো, আমি খবর পাচ্ছি সবাই পড়াশোনা করছো, একটু বেশি করে পড়াশোনা করো, দেখবে তোমাদের পরীক্ষা ভীতি চলে যাবে। অনেকে বলছে যে এই সময় এই অনলাইনে পরীক্ষা হয়ে ছেলেমেয়েরা একবারই জঘন্য হয়ে গেল, কিন্তু সব জায়গাতে হচ্ছে না, আমাদের এখানটা হচ্ছে। অতএব আমরা এটা চালিয়ে রেখেছি তোমাদের ভালোর জন্য। এই ব্যাপারটা নিয়ে তোমরা একমত হবে, আমার সঙ্গে মত প্রকাশ করবে যে আমরা ঠিক পথেই যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকো, সুখে স্বাচ্ছন্দ্যে থাকো, বাবা মায়ের কথা শোনো, আর বাড়িতে একটু বেশি করে পড়াশোনা করো, খাওয়া দাওয়া নিয়মিত করো। হ্যাঁ, আর উৎসব অনুষ্ঠানে অযাচিতভাবে বা হয়তো আমন্ত্রিত হয়েছ বা ঘোরাঘুরি করার ব্যাপারে অনুষ্ঠান বাড়িতে এখানে ওখানে যাওয়া বা মেলা, এটা বলে একটু বর্জন করার চেষ্টা করো। ভালো থাকবে, সবাই ভালো থাকবে। এইভাবে নিজেকে রাখলে অবশ্যই তোমরা ধরে রাখলে অবশ্যই তোমরা ভালো থাকবে। শেষ করছি।